পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, এ কথা বলেই দেওয়া যায়। এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন সকলে, এবং এ কথা বলাও বাড়াবাড়ি হবে না যে এক অভূতপূর্ব রাজনৈতিক সাইক্লোন বলুন, ঘূর্ণিঝড় বলুন, টর্নেডো বলুন, তা আসন্ন। কেন এ কথা বলছি? 14ই ফেব্রুয়ারি রাজ্যে এই যে এত বিশাল কর্মকাণ্ড এসআইআর নিয়ে, তা অবশেষে শেষ হতে চলেছে, এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, আগামী 28 ফেব্রুয়ারি সবশেষে পূর্ণাঙ্গ শুদ্ধ ভোটার তালিকা রাজ্যবাসী পেতে চলেছে নির্বাচন কমিশনের কাছ থেকে। এবং তার ঠিক আজ নির্বাচন কমিশন, সিইসি, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং সিইও ওয়েস্ট বেঙ্গল, এনার সাথে এবং রাজ্যের আরো বিভিন্ন আধিকারিক, তার মধ্যে ইআরওরা আছেন, ডিও আছেন, এদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন মুখ্য নির্বাচন কমিশনার। এখানে কি কি আলোচনা হলো, এবং তার সাথে আরো গুরুত্বপূর্ণ, দিল্লিতে রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হলো বা ডেকে পাঠানো হলো আলোচনার জন্য। এই সমস্ত বিষয় নিয়ে আজকে জানবো, এবং এর ফলবশত রাজ্য রাজনীতির এই পুরো ঘটনাটা কি এফেক্ট ফেলতে চলেছে সেগুলো অনুসন্ধান করবার চেষ্টা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, 2002 এর পর থেকে এই 2025 সাল পর্যন্ত রাজ্যে ভোটার তালিকার সংশোধন, পরিমার্জন, পরিশোধন এগুলো হয়নি। এটা তো বাস্তব প্রেক্ষিত, এবং সেটার যে প্রয়োজনীয়তা ছিল সেটা সবকটা রাজনৈতিক দলই কেউ হাসি মুখে, কেউ নিম পাতা গলায় নিয়েও স্বীকার করেছেন। কিন্তু এ কথাটা মানতেই হবে, একদম দিনের আলোর মতো পরিষ্কার, যে রাজ্যের শাসক দল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই এসআইআর এর বিরোধিতা করেছে, এবং সেই বিরোধিতা মানে গ্রাম শহর ছাড়িয়ে আদালত এবং কখনো কখনো দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে। এবং আদালতে জল এতদূর পর্যন্ত গড়িয়েছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে আদালতে, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। আদালতে, কলকাতা হাইকোর্টে বিক্ষোভ হয়েছে এজলাসের মধ্যে, যার ফলে শুনানি হতে পারেনি। এরকম নজিরবিহীন বিভিন্ন ঘটনা যা রাজ্যবাসী ইতিপূর্বে কখনো দেখেনি, সবকিছুর সাক্ষী এই গোটা এসআইআর পর্বে আমরা থাকলাম। এবং শাসক দলের একটা মরিয়া প্রচেষ্টা, এসআইআর হতে দেব না। তাদের ঘোষিত অবস্থান ছিল এসআইআর এর আগে থেকে যে এসআইআর হতে দেওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায়, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান, সবশেষে এসআইআর হলোই হলো। এবং সবশেষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এত বড় কর্মকাণ্ডটা হলো যার জন্যে, সেটা কি জন্য? সেটা হচ্ছে একটা শুদ্ধ ভোটার তালিকা। কিন্তু তার উপরে প্রশ্ন হচ্ছে, ওই ভোটার তালিকাটা দিয়ে হবেটা কি? ওই ভোটার তালিকা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ভোট। এই ভোটটা ইম্পর্টেন্ট। আমি, আপনি, সাধারণ মানুষ, আমরা যারা ভারতীয় নাগরিক, তারা শুদ্ধ ভোটার তালিকা অনুযায়ী ভোট দান করতে চাই। কারণ আমার আপনার এক একটা ভোট রাজ্যে জনপ্রতিনিধি তৈরি করে, দেশে জনপ্রতিনিধি তৈরি করে, যে জনপ্রতিনিধিরা পঞ্চায়েত থেকে পৌরসভা, পরবর্তীতে বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় জনপ্রতিনিধিদের পাঠায় আপনার আমার প্রতিনিধি হিসেবে, এবং তারা দেশের আইন, রূপরেখা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের অর্থনীতি থেকে পররাষ্ট্রনীতি, সমস্ত কিছু এই জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে তারা নিশ্চিত করেন। তাহলে সেই নির্বাচন যদি ত্রুটিযুক্ত থাকে, সেই নির্বাচন যদি বিদেশি ভোটার ঢুকে গিয়ে, ফেক ভোটার ঢুকে গিয়ে সেই নির্বাচনটা হয়, তাহলে দেশের
নিরাপত্তা, দেশের পরিকাঠামো, দেশের অর্থনীতি, গণতন্ত্র সবকিছুই ভেঙে পড়ার উপক্রম হতে পারে, এ কথা সবার কাছে পরিষ্কার। কিন্তু এবার যদি রাজনীতির অংশটায় আসি, রাজ্য রাজনীতির প্রেক্ষিতটা দেখি, তাহলে কি, যেখানে রাজ্যের বিরোধী দলরা বেশিরভাগ এসআইআর কে সমর্থন করেছেন এবং রাজ্যের শাসক দল সেটা প্রথম থেকে বিরোধিতা করেছে, তাহলে আজকে আমরা কি দেখলাম? এসআইআর এর প্রথম পর্যায়ে যেটা মৃত, ডুপ্লিকেট, অস্তিত্বহীন এই সমস্ত ভোটার মিলে প্রায় 58 লক্ষ ভোটার বাদ পড়ে গেছিল। 58 লক্ষের একটু বেশি ভোটার বাদই পড়ে গেছিল। কিন্তু এরপরে যেটা জানা যাচ্ছে যে 30 লক্ষ যে আনম্যাপড ভোটার ছিল, নির্বাচন কমিশন সূত্রে সেটা পরিষ্কারভাবে জানা গেছে, যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রচারিত হয়েছে, যে 5 লক্ষ তার মধ্যে আনম্যাপড যারা ছিল, যাদের হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারা হিয়ারিং এ উপস্থিতি হয়নি। তাহলে ওর সাথে আরো 5 লক্ষ, 5.5 লক্ষ ইত্যাদি যোগ দিলে হয়ে গেল সেটা প্রায় 64 লক্ষর কাছাকাছি। এবার যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভয়ঙ্কর তথ্য। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রচুর আপত্তি উঠেছে, হ্যাঁ, কিছু কিছু আপত্তি আবার যুক্তিসঙ্গত, সেটা আদালতও বলেছে, সেটা আমি আপনিও বলেছি, যে সামান্য আই ওয়াই দত্তকে ডিইউটিটিএ বা ডিইউটিটি বা ডিইউটিটিএ ও চৌধুরী জায়গায় ওয়াই এর জায়গায় আই, শ্রী বসেছে অথবা শ্রী বসেনি, কুমার বসেছে অথবা কুমারটা নেই, এইরকম টুকটাক জিনিসগুলো, অসঙ্গতিগুলো যেগুলো ছিল, সেগুলো একটা অংশ। আর একটা অংশ, যে অংশটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তুলে ধরেছিল প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটার যৌক্তিকতাকে তুলে ধরছে। সেটা কি? সেটা হচ্ছে একজন পিতার 200 জন সন্তান ওই এনুমারেশন ফর্মে জমা পড়েছে বা দেখানো হয়েছে, 200 জন সন্তান একজন পিতার, যেটা কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী শ্রীযুক্ত নাইডু মহাশয় তিনি জানিয়েছেন একদম প্রধান বিচারপতির সামনে। তেমনি আবার আজকালের মধ্যে আরো সূত্র মারফত যে জিনিসগুলো জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে এবং সমস্ত গণমাধ্যমে সেটা প্রচারিত হয়েছে, সেটা কি, সেটা আরো বিস্ময়কর, যে এমন তথ্য জমা পড়েছে যে যার জন্ম হয়েছে যে তারিখে, সেই তারিখের আগেই তার জন্মের সার্টিফিকেট বেরিয়ে গেছে এবং সেটা জমা পড়েছে। তেমনি তার সাথে যে মানে একজন হ্যাঁ, যে প্রসঙ্গটা বলছিলাম, একটু প্রযুক্তির ত্রুটি হয়েছিল যেখানটায় রেকর্ড করছি, যেটা বলছিলাম যে একজনের যিনি জন্মাননি তার আগে তার সার্টিফিকেট বেরিয়ে গেছে। বাংলাদেশি বা বিদেশি তাদের পাসপোর্ট আছে সেখানকার, তাদের নাম এখানে ছিল, সেগুলো ধরা পড়েছিল, সেই দপ্তর থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তাদের নাম সেখান থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন বলেছে। এরকম বিস্তর বড় বড় অসঙ্গতি নির্বাচন কমিশন প্রকাশ্যে এনেছে এবং আজকের সেই মিটিং এ নির্বাচন কমিশন প্রকাশ্যে জানিয়েছে কোনো আপোষের জায়গা নেই, একজন বিদেশির নামও এই ভোটার তালিকায় থাকবে না। তেমনি পাশাপাশি এটাও জানিয়েছে ভীষণ স্বস্তির, দেশের নাগরিকদের কাছে, প্রকৃত নাগরিকদের কাছে ভীষণ স্বস্তির, সেটা কি, একজন প্রকৃত দেশের নাগরিকের নামও যেন বাদ না পড়ে। এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই সূত্রে কয়েকটা বিষয় উঠে আসছে, যে জানেন তো, যে আমাদের দেশে এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে, এটা শুধু পশ্চিমবঙ্গে না, এটা আরো 11টা রাজ্যে হচ্ছে। কোনো আওয়াজ পাচ্ছেন, কোনো অসঙ্গতির খবর আপনারা পাচ্ছেন, টুকটাক খুচখাচ সেগুলো বাদ দিয়ে যত কাণ্ড এখানে, যত লন্ডভন্ড কাণ্ড সব এখানে। এবার এই সাথে যদি আপনি যোগ দেন যে এই যে এসআইআরটা ডিক্লেয়ার হওয়ার পরে যে রাজনৈতিক দল নিজে বলেছিল এসআইআর হতেই দেব না, তারা কি করলো, ভোট রক্ষা শিবির, সহায়তা শিবির ইত্যাদি করে বসে গেল।
ঘটনা, আমি প্রশ্নটা তুলছি এই জায়গাতে, গত এপিসোডেও এই প্রশ্ন তুলেছিলাম, আবারও তুলবো, এবং এখানে প্রশ্ন রেখে দিচ্ছি যে কাদের কপাল পুড়তে চলেছে এবং কাদের জন্যে। কেন বলছি? যে যে কাজে মূর্খ, এখানে মূর্খ কথাটাকে কি হিসেবে বলছি সেটা ছোট্ট ব্যাখ্যা দিই। ধরা যাক আমি আপনাদের সামনে এই যে এপিসোডটা করছি, এটা রেকর্ডিংটা করতে আমি জানি, আমি ল্যাপটপটা চালাতে জানি, আমি লিখতে জানি, আমি লেখালেখি করতে জানি, এইটুকু হয়তো আমি জানি, কিন্তু আমি রাজমিস্ত্রির কাজ জানি না, মানে আমি রাজমিস্ত্রির কাজে আমি মূর্খ। আমি ল্যাপটপটা চালাতে পারি, কিন্তু আমি ল্যাপটপটা সারাই করতে পারি না, সেই কাজটাতে আমি মূর্খ। তেমনি সেই রাজমিস্ত্রিকে যদি বলা হয় এসে তুমি ল্যাপটপটা চালাও, তিনি হয়তো শিখিয়ে দিলে পারবেন, অতটা দক্ষতার সাথে পারবেন কি? এই যে জায়গাটা তুলে ধরতে চাইছি, এটা আগের বেশ কয়েকটা এপিসোডে আমি বারবার বলেছি। এই যে ভোট রক্ষা শিবির হলো, গ্রামাঞ্চলে যারা থাকেন, আমি নিজেও একজন গ্রামাঞ্চলেরই ছেলে আদপে, এবং সেখানে আমরা কি দেখি কি জানি, যে এইটা অনেক সময়ই হয়ে যায় যে এসে যে সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ, কজন মানুষ ফর্মটা নিজে নিজে ফিল আপ করেছেন বলুন? কত সংখ্যক মানুষ? যেখানে এই এনুমেরেশন ফর্ম ইলেকশন কমিশন খুব বুদ্ধি সহকারে তৈরি করেছিলেন বলে আমার ধারণা, যেটা অলরেডি একটা ফাঁদ হয়েছিল জালি ভোটারকে ধরার জন্য। ওই ফর্মটাই একটা ফাঁদ হয়ে গেছিল। আজ এটা সবাই বুঝছেন হয়তো, ফর্মটাকে ডিজাইনই এমন ভাবে করা হয়েছিল, তাতে প্যারামিটার গুলোই এমন ভাবে রাখা হয়েছিল যাতে যেমন প্রকৃত ভোটারের কোনো ভয় নেই, তেমনি জালি ভোটার এক সময় না এক সময় ফাঁসবেই ফাঁসবে। ফর্মটাই তৈরি হয়েছিল এমন ভাবে। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের নিজস্ব ঘর বাড়িতে প্রত্যেকের অভিজ্ঞতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন। আচ্ছা আচ্ছা, খুব বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ, যা এমনকি যে সমস্ত বাড়িতে এমন এমন পরিবার আছে যাদের বেশ কয়েকজন সদস্য প্রশাসনিক সরকারি লেভেলে কাজকর্ম করেছেন, রিটায়ার করেছেন বা কাজকর্ম করছেন, শিক্ষাগত জায়গায় তারা যথেষ্ট দক্ষ অভিজ্ঞ, এমনকি এমন এমন মানুষ আছেন যারা কিনা ভোটার বা ইলেকশনের কাজ করেছেন, এমন অভিজ্ঞতা আছে অতীতে, তাদের পর্যন্ত যখন ওই এনুমারেশন ফর্মটা হাতে নিয়েছেন, তারা কি কি বলেছেন? তারা কেউ তার ছেলেকে ডেকে নিয়ে বলেছেন, এই তুই পাশে একটু বস, দেখ আমার ভুল যেন না হয়ে যায়। কেউ বলেছেন যে জেরক্স করে নিয়ে আয় 2 কপি করে, আগে একটু ফিল আপ করে দেখে নি যাতে ভুল না বসে যায়। তারা প্রকৃত সব ডকুমেন্ট আছে, তৎসত্ত্বেও এতটাই মানে নিখুঁত ভাবে করবার প্রয়োজন ছিল সেটা, ওই ফর্মটা ফিল আপ করাটা। অনেকে ফোন করেছেন, এই তুই কিভাবে ফিল আপ করেছিস একটু বলবি? তারা কিন্তু ভীষণ অভিজ্ঞ, ভীষণ শিক্ষিত মানুষজন। আর এটার সংখ্যা কত আমাদের রাজ্যে? তাহলে যে সমস্ত মানুষ এই সীমাটার নিচে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ঠিক মতো মানে ফর্ম ফিল আপই করতে পারেন না, তাদের আমি কোনো অপমান করছি না, তাদের অসহায়তা হয়তো সেইটা, সেই জায়গাটার জন্য নির্বাচন কমিশন বিএলও কে দায়িত্ব দিয়েছিলেন। বিএলওদের দায়িত্বের চাপ এত বেশি ছিল বলে তারা এত বেশি আন্দোলন করেছেন, প্রচুর চাপের সম্মুখীন হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। ফলত যেটা হয় গ্রামাঞ্চলে, যে শাসক দল ক্ষমতায় থাকে তার মানে বড় নেতা ছেড়ে দিন, বড় মেজো ছোট নেতা ছেড়ে দিন, যাদেরকে কুচো কুচো নেতাও বলা হয় বা নেতা হওয়ার চেষ্টা করছে এরকম বলা যায়, তারা এই সমস্ত জায়গাগুলোতে দে ভাই আমার ফর্মটা দে, আমি তোর নাম তুলে দিচ্ছি। ভাষাটা এই। গ্রামাঞ্চলে খোঁজ নিন, প্রত্যেকের গ্রামে বাস করেন, শহরে বাস করেন, না ওরে আমার কাছে দে, আমি ফিল আপ করে দিচ্ছি। এই ছিল অবস্থা পুরো এসআইআর প্রসেসে। এবং ভোট রক্ষা শিবিরে প্রচুর প্রচুর মানুষ গেছেন, এবং সেখানে যারা বসেছিলেন, আমার প্রশ্নটা সেই জায়গাটাতে, যেখানে এমনকি বিএলওরা পর্যন্ত কখনো কখনো নির্বাচন কমিশনে ফোন করেছেন, জেনেছেন কোন জায়গাটা কি জায়গায় কি হওয়া উচিত, কোন ডকুমেন্ট সাপোর্টিভ ডকুমেন্ট দেওয়া উচিত, সেখানে এই ধরনের যে মানুষরা বসে পড়লেন সাহায্য করতে এবং অনর্গল ঝরঝর করে ফর্ম ফিল আপ করে দিলেন, যা খুশি তাই ডকুমেন্ট নিয়ে নিলেন আর তা দিয়ে দিলেন। এতে করে জালিদের কথা ছেড়েই দিন, ও তো এমনিতেই বাদ পড়বে,
কিন্তু যারা প্রকৃত তাদের মধ্যে আছেন তাদেরও তো অনেক ভুল ফিলাপ ওর মধ্যে হয়ে গেছে। করেছে কারা? এবার তো প্রশ্ন উঠবে, এটা করেছে কারা? তালিকা তো প্রকাশ হয়ে যাবে 28 তারিখ। তাহলে কোন বড় ঝড়ের অপেক্ষায় আমরা আছি? এবার এই মানুষগুলো ওই মানুষগুলোকে প্রশ্ন করবেন না যে যদি ভুল হয়ে বেরোয় সেটা, তাহলে সেই ভুলটা করলো কে? যেটা অলরেডি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে অন্য একটা বিষয় বলেছেন, যে এই যে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি, সামান্য সামান্য ত্রুটি, এটা করলো কারা? তার নির্বাচন কমিশনের তো নিজস্ব ম্যান পাওয়ার নেই, তারা তো রাজ্য প্রশাসনের সমস্ত কর্মচারীদের দিয়ে কাজ করান, এবং সেই কর্মচারীদের ব্যাপারে এই রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের বিরোধী দল থেকে আঙুল তোলা হয়েছে যে এটা সেই শাসক দলের নির্দেশে ইআরও এইআরও ইত্যাদিরা এটা করেছেন, তারা যেন সতর্ক হন। তাহলে এত বেশি নাম দিয়ে পুরো প্রসেসটাকে ভণ্ডুল করে দেওয়া, এবং এই অভিযোগ উঠেছে তাতে নাকি মুসলিমদের নাম বেশি পরিমাণে এসেছে, কাজে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি করে দেওয়া এসআইআর সম্পর্কে। এটা রাজ্যের বিরোধী দলের বক্তব্য, আমার নয়। তাহলে বাস্তবে অবস্থায় কি দেখলাম? চতুর্দিকে লন্ডভন্ড কাণ্ড, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অংশে হতেই দেখো না এরকম একটা অবস্থা। এর সাথে কিন্তু এটা ভুলে যাবেন না যে প্রচুর ফর্ম 7ও জমা পড়লো, যেটাকে অভিযোগ ফর্ম বলা হয়, বা ডিলিট করবার জন্য আবেদন করার জন্য যে ফর্মটা সহজ ভাষায় বললে, সেটাও জমা পড়েছে। তাহলে এই সব মিলে আগামী 28 তারিখ সংখ্যাটা কি হতে যাচ্ছে? আর যে কোনো শাসক দল, একটা অভ্যস্ত রীতিনীতির মধ্যে আমাদের এই রাজ্যের রাজনীতিটা চলছিল, একটা অভ্যস্ত পরিবেশের মধ্যেই রাজ্যের রাজনীতিটা চলছিল। ভোটের মনে আসবে, ভোটার তালিকাটি ধরবো, টার্গেট করব, মানুষকে হুমকি দেব, ভোট দিতে দেব না, ভোট দিতে না গেলেও সেই ভোট হয়ে যাবে, আকাশ থেকে প্রেতাত্মা নেমে এসে ভোট দিয়ে চলে যাবে, এই সমস্ত প্রসেসটা চলছিল। আর নির্বাচন কমিশন এর পরেও আর একটা জিনিস জানালেন, কি সেটা মারাত্মক, সেটা হচ্ছে নতুন ভাবে বুথের বিন্যাস হবে। তাহলে এই রাজনৈতিক দলের, বিশেষত শাসক দলের একটা কি কেমিস্ট্রি থাকে? একটা বুথ ভিত্তিক পরিকল্পনা থাকে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তার এই সমস্ত পরিকল্পনাগুলো নাকি, তার নিজের বক্তব্য, আইপ্যাক নামক তারই রাজনৈতিক দলের একটি দপ্তর, কোট আনকোট তার কথায়, সেখান থেকে পরিকল্পিত হয়। তাহলে সেই পরিকল্পনার ব্লুপ্রিন্টে নির্বাচন কমিশনের এই এতগুলো ঝটকা কি ছিল? সেই মানে পরিকল্পনার ব্লুপ্রিন্টে কি এটা ছিল ইডির ঝটকা সেই দপ্তরে, এবং এই আসন্ন ঝটকাগুলোর হিসাবও কি সেখানে ছিল? যেখানে 18 তারিখ ওই আইপ্যাক ইডি মামলার হিয়ারিং, যেখানে তার শাসক দলের যে তিনি বলেছেন স্ট্র্যাটেজি তৈরি হয়, গোপন তথ্য থাকে সেই আইপ্যাক দপ্তরে, তার যিনি কর্ণধার প্রতীক জৈন, মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্ত, তার দপ্তরের বিভিন্ন আধিকারিকরা অভিযুক্ত ইডির দ্বারা, পুলিশ কমিশনার, ডিজি, মুখ্য সচিব, এরা আদালতে ইডির দ্বারা অভিযুক্ত, এবং সেই হিয়ারিংটা দুবার পিছিয়ে 18 তারিখ হওয়ার কথা। তাহলে এই সমস্ত কিছুই কি তাদের পরিকল্পনায় ছিল, আগাম অনুমান ছিল? আমার মনে হয় ছিল না। আপনারা অন্যরকম ভাবতেই পারেন, কমেন্টে জানাবেন। এই সব কিছু নিয়ে কিন্তু 28 তারিখ ভোটার তালিকা বেরোতে চলেছে, এবং সূত্রের খবর মার্চের মধ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। মানে এটা আগের এপিসোডে বলেছি, নজিরবিহীন ভাবে এবারে ভোট হতে চলেছে। কেন সেটা আগের এপিসোডে বলেছি, একবার দেখে নেবেন। যে এতদিন ধরে, সেই নভেম্বর থেকে যতদিন না ভোট শেষ হবে, এতদিন ধরে রাজ্যে নির্বাচন কমিশন পুরো প্রশাসনের ওপর বসে রয়েছে। কোথায় কোন অফিসার, কোথায় কোন অফিসার ট্রান্সফার হবে, কে দুর্নীতি করছে, কে করছে না, কে ভালো কাজ করছে, কোথায় কোন সেন্সিটিভ বুথ, কোথায় গন্ডগোল হতে পারে, কোথায় পারে না, নির্বাচন কমিশন একেবারে পশ্চিমবঙ্গে উঠোনে টুল পেতে বসে পুরো পর্যবেক্ষণটা করছে, যেটা
পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। এতদিন ধরে নির্বাচন কমিশনের একটা মনিটরিং, এবং যেই ভোট ঘোষণা হয়ে যাবে পুরো প্রশাসনটাই নির্বাচন কমিশনের হাতে চলে যাবে, তখন তো তার পুরোটাই তার মনিটরিং, যতক্ষণ না ভোট শেষ হবে। কিন্তু রাজ্যের মানুষের একটাই দাবি থাকবে, প্রকৃত ভোটারের একটা দাবি থাকবে, যে ভোটটা যেন দিতে পারি। এত ভোটার তালিকা বেরোলো, তাহলে কিসের জন্য ভোটার তালিকা বেরোবে? যদি ভোট দিতে না পারি, তাহলে ভোটটাকে এনশিওর করতে হবে শান্তিপূর্ণভাবে। প্রত্যেকটি মানুষ তাদের যেন এই 5 বছর তাদের যে বিচারের রায়, মানুষের বিচারের রায়, সেই রায়টা সেদিন যেন ইভিএম মেশিন এসে মানে রায় দান করে আসতে পারে। তারপর রেজাল্ট তো থাকবে ভবিষ্যতের গর্ভে। জনগণের রায় হয়ে সত্যিকারের যেন এবারের ভোটের রেজাল্ট বেরোয়, প্রকৃত জনগণের রায় হয় যেন সেটা। এবং তার জন্যই তো এত বড় এসআইআর এর প্রক্রিয়া। এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। এতক্ষণ মানুষের ভাষায় প্রবীর রায়চৌধুরী আমি আপনাদের সাথে ছিলাম। আমাদের অনলাইন যে সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, সেটা গুগলে সার্চ করুন মানুষের ভাষা, বা এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডেলি হান্টে মানুষের ভাষা টাইপ করেও আপনারা আমাদের সংবাদ মাধ্যম দেখতে পারেন। দেশ বিদেশের নানা খবরের জন্য, নানান সাহিত্য থেকে শুরু করে বিনোদনের নানান খবরের জন্য। আপনারা যেমন সামাজিক সমস্ত রকম বিষয়ের উপর নজর রাখছেন, আমরাও রাখছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।